প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পয়েন্ট অফ অর্ডারে। আমি কাজী জেসিন। দর্শক, আজ পয়েন্ট অফ অর্ডারের দ্বিতীয় যাত্রার দ্বিতীয় দিন আমরা আলোচনায় যাব, কিন্তু আলোচনায় যাওয়ার আগে একটু দেখে নিতে চাই আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর কয়েকটি। এর মাঝে একটি খবর আমরা দেখছি যে বাংলাদেশে রাজনৈতিক দলের নিষিদ্ধের সুযোগ তৈরি করে আইন তৈরি করা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। আমরা জানি যে এর আগেও যে ইউএনএইচসিআর থেকে যে রিপোর্টটি দেওয়া হয়েছিল সেই রিপোর্টেও কিন্তু এরকম একটি উল্লেখ ছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পরামর্শ ছিল, এবং এটা নিয়ে আলোচনা আছে। অনেকেই বলেন যে বিদেশের প্রেশার থাকবে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার বিষয়েই, আবার এই আলোচনাটাও আছে আওয়ামী লীগকে আসলেই রাজনৈতিক দল কিনা, বিচারের পর কি হবে সেই প্রশ্নটা সামনে থেকে যায়। এরপর আরেকটি খবরে আমরা যেতে চাই, সেটা হচ্ছে যে 1 মাসের মধ্যে জুলাই সনদ তৈরি করতে পারবেন বলেছেন আলী রিয়াজ। জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে, জাতীয় ঐক্যমত কমিশন সবার সাথে বসছে। আমরা দেখছি অগ্রগতি, আমরা আশাবাদ রাখতে চাই যে খুব দ্রুতই আমরা আসলে চূড়ান্ত একটি জায়গায় পৌঁছতে পারবো ঐক্যমতে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরের খবরটিতে যেতে চাই, সেটি হচ্ছে যে ঐক্যমত কমিশনের বৈঠকে আজ অংশ নেননি জামাত। বৈঠকে জামাত অংশ না নেওয়ার পেছনের কারণ কি? জামাত তো সংস্কারের পক্ষেই কথা বলে যাচ্ছে, বেশি সংস্কার চাইছে, তাইলে কেন এই বিলম্ব হয়ে গেল জামাতের দ্বারা? এর পেছনের কারণ আপনারা জানেন, জামাত থেকে বলছে লন্ডনে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে যে বিবৃতি দেওয়া হয়েছে সরকার এবং একটি দল বসে, সেটার এই বিবৃতির মধ্য দিয়ে জামাতকে ইগনোর করা হয়েছে, তেমনটি জামাত থেকে বলা হয়েছে। আমরা এই বিষয়টা নিয়েও আজ একটু কথা বলবো, কেন তারা ইগনোর ফিল করলেন। কারণ আমরা দেখেছি যে জামাতের দিক থেকে যে বিচারের দাবি আছে, সংস্কারের দাবি আছে, সেই সংস্কার এবং বিচারের শর্তটি মাথায় রেখে প্রধান উপদেষ্টা কিন্তু সময়ের কথাটা উল্লেখ করেছেন, এবং যে সময়টির কথা বলেছেন ফেব্রুয়ারি, সেই সময়টির কথা আমার মনে হয় সবার আগে জামাত থেকে বলা হয়েছিল। এরপর আরও একটি খবর, আমরা এই ব্যাপারটিও আমাদের আলোচনা করতেই হবে। ইরান এবং ইসরায়েলে যা শুরু হয়েছে, যে যুদ্ধ চলছে, পাল্টে হামলা চলছে, আমরা দেখছি যে এই হামলার ব্যাপারে মন্তব্য করেছেন, ভয়াবহ একটি মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি না, আরও বড় কিছু অপেক্ষা করছে। আমরা উদ্বিগ্ন তেহরানে বাংলাদেশিরা যারা আছেন তাদের নিরাপত্তা নিয়েও সরকার অবশ্যই ব্যাপারেও কথা বলবো। এবং সবশেষে আরেকটি বিষয় না বলেই পারছি না, সেটা হচ্ছে আজকে আজিমপুরে 5 মিনিটে মিছিল করে উধাও হয়ে গেছে যুবলীগ নেতাকর্মীরা। প্রিয় দর্শক, আপনারা জানেন বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এরকম ঝটিকা মিছিল করে চলে যাচ্ছে, উধাও হয়ে যাচ্ছে, কিন্তু প্রশ্ন আসে এই 5 মিনিটের মিছিল কবে 50 মিনিটের মিছিল বা তারও দীর্ঘ মিছিলে পরিণত হবে, সেই আশঙ্কা আছে কিনা, কোন দিকে আসলে আমরা যাচ্ছি। আলোচনা শুরু করতে চাই। আলোচনায় আমাদের সাথে আজ উপস্থিত আছেন আপনাদের সবারই প্রিয় দুজন তরুণ নেতা আছেন। হোম্মাম কাদের চৌধুরী আমার পাশেই আছেন। হোম্মাম বিএনপি নির্বাহী কমিটির সদস্য, এবং হোম্মামের আরও অনেক বড় পরিচয় আছে। হোম্মাম সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান, চট্টগ্রামের অত্যন্ত জনপ্রিয় নেতা, সারা বাংলাদেশের জনপ্রিয় নেতা, বিশেষত চট্টগ্রামে। এবং আমাদের সাথে আরেকজন ব্যক্তি আছেন যাকে আপনারা অনেকেই পছন্দ করেন, গণঅভ্যুত্থানে যিনি ভূমিকা রেখেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, এনসিপির মুখ্য সমন্বয়কারী। অশেষ ধন্যবাদ দুজনকে সময় দেওয়ার জন্য। আমি প্রথমে একটু আমাদের জুলাই সনদ দিয়ে শুরু করতে চাই। 1 মাসের মধ্যে জুলাই সনদ তৈরি করতে পারবেন আলী রিয়াজ যেমনটি বললেন, আপনি কতটুকু আশাবাদী? আমি নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে শুনে আপনার কাছে আসছি। ধন্যবাদ আপু, এবং বাংলা ভিশনের যারা দর্শক শ্রোতা দেখছেন, ভবিষ্যতে দেখবেন। প্রথমে আমি শুরু করছি পৃথিবীর যারা নিপীড়িত হচ্ছে বিভিন্ন দেশে, তাদের প্রতি সংহতি জানিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন গাজার বোমার আঘাতে বাচ্চাদের ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে, এবং আমরা দেখেছি একটি বর্বর গোষ্ঠী ইরানের মানুষের উপরও হামলে পড়েছে। আমরা তাদের প্রতি সংহতি পোষণ করে আজকে আমার কথা শুরু করছি। জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশে নতুন একটি স্বপ্ন এসেছে, যেটা হলো আমাদের 47 সালে যেটা হয়েছিল এবং 71 সালে যেটা হয়েছিল, এটা সংশ্লেষণটা আমরা 24-এর মধ্যে দেখেছিলাম। এবং 3 তারিখে যেটা ঘোষণা হয়েছিল যে একটি শাসন ব্যবস্থার পরিবর্তন, নট দ্য শাসক, তো সেখানে আমরা স্পষ্টত করেছিলাম আমরা একটি নতুন নিউ সেটেলমেন্টে যেতে চেয়েছিলাম। সেই সেটেলমেন্টের ভিত্তিতে 5 তারিখে আমরা জনসমুদ্র মাঠে দেখেছিলাম, যেখানে কোনো বর্ণ গোষ্ঠী এবং কোনো দল, কোনো পক্ষ গোষ্ঠী নিজস্ব জান্ডা নিয়ে আসে নাই। একাকার বাংলাদেশের একখণ্ড ফুটে উঠেছিল প্রতিটি রাজপথে।
সেই জায়গা থেকে মানুষ একটা জানান দিয়েছিল আমরা একটি মুক্তির সনদ চাই, যে মুক্তির সনদের মধ্য দিয়ে গত 15 বছরে যে মানুষগুলো নিপীড়িত হয়েছিল, গুম হয়েছিল, খুন হয়েছিল, অবৈধভাবে ফাঁসির কাস্টে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তাদের সেই নিপীড়নের প্রতিক্রিয়া স্বরূপ এবং দিল্লির যে এক্সটেনশন রয়েছে তাদেরকে আজীবনভাবে নতুনভাবে বাংলাদেশকে স্বাধীন করে ঐতিহাসিক একটা মোমেন্টে যাওয়ার যে প্রতিশ্রুতি, সেটাই হলো জুলাই সনদ। পুরো বাংলাদেশ যখন ঐক্যবদ্ধ হয়েছিল কোনো রাজনৈতিক দল পক্ষ গোষ্ঠীর ঊর্ধ্বে, সেই জায়গাটা তখনই একটা ফায়সালা বাংলাদেশের মানুষ রাজপথে জানান দিয়েছিল। এই ঐতিহাসিক মানুষের জানানের ঘোষণাটা এখন সময়ের হলো স্বাক্ষরের জন্য আমরা অপেক্ষা করছি। আমরা মনে করি যে সেই স্বাক্ষরের জায়গাটা হলো 1 মাসে কেন আরও স্বল্প সময়ে করা সম্ভব। কিন্তু এখান যেটা হচ্ছে আমাদের মধ্যে কিছু দলীয় এবং পক্ষ গোষ্ঠীর একটা বিভাজনের রূপরেখা তৈরি হয়েছে। আমরা মনে করি যে এটা চাওয়া বা না পাওয়ার একটি হিসাব, কিন্তু জুলাইয়ে যে একটি গণ অভ্যুত্থান হয়েছিল, মানুষ অংশগ্রহণ করেছিল, দেশ নতুনভাবে স্বাধীন হয়েছিল, এই বিষয়ে কারো দ্বিমত পোষণের অবকাশ নেই। সেই জায়গা থেকে সবাই যদি এক টেবিলে বসে, এবং আপনারা দেখতে পাচ্ছেন বিএনপি এবং সরকারের সাথে যে ধরনের একটি সম্পর্ক ছিল, হাড্ডাহাড্ডি লড়াই, সেখানে লন্ডন সফরের মধ্য দিয়ে এটা কিছুটা শীতলতা রূপান্তরিত হয়েছে। এবং সেখানে সরকারের সাথে আগে জামায়াত ইসলাম, এনসিপি এবং অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের সাথেও মোটামুটি একটা বোঝাপড়ায় সরকার গিয়েছে। ফলে যেহেতু এই সরকারটা গণ অভ্যুত্থানেরই সরকার এবং সকল দলেরই আসলে সরকার, ফলত কিছু না পাওয়া অথবা বেদনার কিছু কথা সেখানে থাকতে পারে, মান অভিমানের বিষয়, তো মৌলিক জায়গাটা কোনো পার্থক্য নাই। তো সকলে যেহেতু এখন আজকে আপনারা দেখেছেন যে ঐক্যমত কমিশনের যে মিটিংটা হয়েছে, যে মৌলিক বিষয়গুলো এসেছিল নারী বা অন্যান্য বিষয়, সেগুলোতে সব ঐক্যমত পোষণ করেছে। ছোটখাটো বিষয়ে কিছু দ্বিমত হয়েছে, আমরা আশা করি যে এটাও সব ঐক্যমত পোষণ করবে। খুবই আশার কথা এটা। সেই ক্ষেত্রে আমরা মনে করি যে 1 মাসের মধ্যে এটা সম্ভব। এবং এই ক্ষেত্রে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছেন ওনারা যে মহানুভবতার একটা পরিচয় দিচ্ছেন, এবং বাংলাদেশের মানুষও যেভাবে হলো এই সংস্কার এবং জুলাই সনদের বিষয়টাতে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, এটা আমাদের বাংলাদেশের মানুষের একটা আমরা তো এই ঐক্যই দেখতে চাই, আমরা এই ঐক্যই দেখতে চাই নাসির। কিন্তু আপনি যেটা বললেন যে বিভাজনের রূপরেখা সৃষ্টি হয়ে গেছে, এই বিভাজনটা কেন সৃষ্টি হচ্ছে? আপনারা এত বড় কাজ করে ফেললেন, আপনারা এতদিন ধরে লড়াই করেছেন, 15 বছর আপনারা ত্যাগ করেছেন। আমি তো কোনোভাবেই আপনারা যে লড়াই করেছেন রাজপথে, বিএনপি থেকে যারা ছিল এই গণঅভ্যুত্থানে, একদম গণঅভ্যুত্থানে যারা ছিল, এর পাশাপাশি বিএনপি যে 15 বছরে যারা ত্যাগ করেছে, যেমন আপনি গুম হয়েছিলেন, আপনি যেভাবে নিপীড়নের শিকার হয়েছিলেন, তো এই সবার মধ্যে ঐক্যের মধ্যে দিয়ে তো আমরা একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি। সেই জায়গায় এই বিভাজন কেন সৃষ্টি হলো? কেন আমাদের শুনতে হয় যখন আমরা আতঙ্কিত থাকি যে বিএনপির সাথে অন্তর্বর্তী সরকারের এতটাই বিভেদ যে উপদেষ্টাদের পদত্যাগের কথা বলা হচ্ছে, এমনকি আমরা শুনছি প্রধান উপদেষ্টা থাকতে চান না, এবং আমাদের মধ্যে সংশয় কাজ করে কি হবে আসলে। সেরকম একটি সংশয় যখন কেটে ওঠে একটি প্রধানতম দলের অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে বৈঠকে, সেই বৈঠকের পরেই কিন্তু আবার আমরা বলতে শুনি যে এটা শহীদের রক্তের সাথে বেইমানি, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। কেন আসলে নাসির? সেটা খুবই স্পষ্টতা একটি জায়গায়। আমরা বাংলাদেশের যে প্রাণবায়ু এখন মাটি মানুষের, যেটা আপনি দেখেন যারা এখানে শ্রমিক হিসেবে বিদেশে কাজ করে, পৃথিবীর শত কষ্ট পরিবার থেকে দুঃখে থাকার পরও তারা শেষ পর্যন্ত পরিবারে ফিরে এসে এবং নিজেদের সন্তানদেরকে এই মাটিতে তারা বড় করে থাকে। ফলত বাংলাদেশের যে সিদ্ধান্তটা সেটা এই মাটি মানুষের মধ্যেই হবে, এবং বাংলাদেশের কোনো যদি সিদ্ধান্ত বাহিরে হয় সেটার ক্ষেত্রে আমাদেরকে আহত করে। এবং আমরা দেখেছিলাম যে বাংলাদেশের মানুষ স্বাধীন প্রিয়, এবং এই মানুষগুলো কখনো অন্য কোনো যে কলোনিয়ালাইজেশন সেটা থেকে মুক্তি পেয়েছে। এটা কি আসলে মাটিটা গুরুত্বপূর্ণ না ব্যক্তি গুরুত্বপূর্ণ? আমরা মনে করি যে প্রধান উপদেষ্টার উপর সম্পূর্ণ আস্থা রাখছেন। প্রধান উপদেষ্টা যখন আপনাদের কথাটা মাথায় রেখে একটা সিদ্ধান্তে পৌঁছতে চায়, তখন তো আপনি কি মনে করেন যে সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের যে চিন্তা সেখান থেকে বিচ্যুত হচ্ছে কোথাও? প্রধান উপদেষ্টার মিটিং করবেন বিভিন্ন দলের সাথে, এটা তার একটা নৈতিক দায়িত্ব, এই ম্যান্ডেটটা জনগণ তাকে দিয়েছে। কোন প্রক্রিয়ায় করবেন সে প্রক্রিয়াটা নিয়ে প্রশ্ন আমরা তুলেছি, এবং এই প্রক্রিয়াটা সঠিক হয়নি। এবং আজকে এটার ফলশ্রুতিতে আপনারা দেখতে পেয়েছেন যে সংস্কার কমিশন, ঐক্যমত কমিশন আজকে যেখানে 6টি বিষয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন এসেছে, সেখানে জামায়াত অংশ নেয়নি।
ফলত আপনি বৃহৎ একটা স্টেক হোল্ডারকে যখন এই ধরনের পরিস্থিতির মুখে ঠেলে দেন এবং তারা সে বিষয়ে তাদের একটা যে ক্ষোভ তারা কিন্তু এটা বহিঃপ্রকাশ করেছে। এবং গতকালকে থেকে যখন কেন এই ক্ষোভ আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় জামাতের সাথে কিন্তু অনেকগুলো বিশেষ করে নির্বাচন প্রসঙ্গে কিন্তু অনেক সময় অ্যালাইন্ড হয়ে যাচ্ছেন আপনারা, কেন এত? না, এটা হলো গত 15 বছরে যে লড়াইটা বিভিন্ন রাজনৈতিক দল এবং বাংলাদেশের জনগোষ্ঠী করেছে, সেটা হলো আমাদের একটি গণতান্ত্রিক পথে উত্তরণ। তো ফলত বাংলাদেশের সকল মানুষ তাকিয়ে আছে যে বাংলাদেশের কখন আমরা গণতান্ত্রিক পথে উত্তরায়ণ করতে পারবো। এবং এই যে নির্বাচনটা হবে এটা সবাই একটা আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে আছে। এটা একটা ফেয়ার ইলেকশন হবে এবং যাদেরকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে, নতুন প্রজন্ম ভোট দিবে, এই যে একটা শুভ মোমেন্টের একটা ঘোষণা, সেটা যখন আপনি বাংলাদেশে বসে দিতে পারেন না, সকল দলের সাথে এটা কথা বলে সকল দলকে অন্ধকারে রেখে যখন আপনি ঘোষণাটা দিচ্ছেন, আমি আসবো আপনার কাছে। সকল দলকে অন্ধকারে রেখে ঘোষণা দেওয়া হয়েছে। হুম্মাম কাদের, আপনি কি একমত কিনা? এটা আসলে অন্য কোনো ভাবে করা যেত কিনা? জি আসসালামু আলাইকুম। অনেকক্ষণ ধরে শুনছিলাম নাসির সাহেব কি বলছিল। কয়েকটা পয়েন্ট আপনি একটু ক্ল্যারিফাই করা দরকার আছে। প্রথম হচ্ছে কি জুলাই সনদ নিয়ে আপনি কথা বলেছিলেন, আমরা এটাকে কিন্তু জাতীয় সনদ বলে পরিচয় দিচ্ছি, কারণ এমন একটা পর্যায়ে চলে এসেছি আমরা যে জুলাইকে কে ওন করছে আর কে জুলাইয়ের সাপোর্টিং অ্যাক্টর হিসাবে আছে, এই জিনিসটা নিয়ে একটা কনফিউশন চলে এসেছে। আমরা এটাকে জাতীয় সনদ বলছি কারণ এই একটা জিনিসে আমরা যতগুলি রাজনৈতিক দল আছি সবাই কিন্তু এখানে একই টেবিলে বসে আমরা কিন্তু এগ্রি করে ফেলেছি। আমার যেটা মনে হয় যে 1 মাসের মধ্যে করা যায় কি না, আমার তো মনে হয় এটা অনেক আগে করে ফেলা উচিত ছিল। প্রায়োরিটি লিস্টের মধ্যে কিন্তু এই জিনিসটা হয়তো একদম উপরে থাকা উচিত ছিল, এই হয়নি। অনেকগুলো ডিস্ট্র্যাকশন চলে এসেছিল এখানে। রাজনৈতিক দলগুলোও কিছু কিছু ইস্যু নিজেরাই তৈরি করে ওগুলোকে ডিস্ট্র্যাকশন হিসেবে ইউজ করেছে। পিছিয়ে গিয়েছি আমরা, জাতি হিসেবে পিছিয়ে গিয়েছি, আমরা রাষ্ট্র হিসেবে পিছিয়ে গিয়েছি। তো এই জিনিসটা আমার মনে হয় যে 1 সপ্তাহের মধ্যে এই জিনিসটা করে ফেলা যায়, কারণ এখানে বেসিক পয়েন্টস যেগুলি আছে ওগুলোতে আমরা সবাই অলরেডি এগ্রি করি। দ্বিতীয় হচ্ছে নাসির সাহেব যেটা বললো যে লন্ডনে গিয়ে একটা মিটিং হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যখন এই অগাস্টের 5 তারিখে যখন দেশের মধ্যে কোনো সরকার ছিল না, আপনাদের উপরে ভরসা করে আপনারা সিদ্ধান্ত নিয়েছেন যে ইউনূস সাহেবকে আমরা এই দায়িত্ব পালন করার জন্য আমরা কনভিন্স করব। আমরা বারবার করে শুনছি ইউনূস সাহেব যতগুলি ইন্টারভিউ দিয়েছে বারবার করে উনি বলছে যে আমি কিন্তু চাইনি, আই ডিড নট ওয়ান্টেড। ঠিক আছে, আমরা আপনারা সাকসেসফুলি ওনাকে কনভিন্স করেছেন। উনি কিন্তু তখন প্যারিসে ছিল, অলিম্পিক খেলা দেখছিল। ওই সিদ্ধান্তও কিন্তু বিদেশে হয়েছে। আপনার যখন উনি সিদ্ধান্ত নিল যে কাকে কাকে অ্যাডভাইজার লিস্ট হিসেবে রাখবে, সিদ্ধান্ত বিদেশে হয়েছিল। তো এখানে দেশের মাটিতে কি সিদ্ধান্ত হচ্ছে আর বাইরে কি সিদ্ধান্ত হচ্ছে আমার মনে হয় ওটা নিয়ে বড় জিনিস না। যেটা মেইন ফ্যাক্টর হিসাবে দাঁড়িয়েছে বাংলাদেশের মধ্যে, বাংলাদেশের রাজনীতিতে এখন বর্তমান মেইন যে অ্যাক্টার্সগুলি আছে ওটার মধ্যে ওয়ান অফ দ্য কি ফিগার্স ইজ তারেক রহমান সাহেব। তারেক রহমান সাহেবের সাথে একটা দূরত্ব হয়ে গিয়েছিল, আপনারা যেটা বলছেন। আমাদের দলের সাথেও একটা দূরত্ব হয়ে গিয়েছিল সরকারের। কিছু কিছু ডিসিশন ওনার সরকার নিয়েছে যেটার সাথে আমরা একমত ছিলাম না। এই ডিস্টেন্সটাকে যদি কমিয়ে আনতে হতো একটা ফিজিক্যাল কন্ট্যাক্টের দরকার ছিল। আমার মনে হয় যে ইউনূস সাহেব একটা মাস্টার কার্ড প্লে করেছে, উনি গিয়ে দেখা করলো। এখন এই কারণে যদি অন্যান্য দলগুলি অভিমান করা শুরু করে, অভিমান করে এখন জামাতে ইসলামী আজকে মিটিংয়ে আসেনি, ইগনোরড ফিল করেছে, একটু চাইল্ডিশ হয়ে গেল না? আমরা এখন নতুন রাষ্ট্র বানাতে চেষ্টা করছি, আমরা এখন নেশন বিল্ডিংয়ের কাজে নেমেছি। এখন ওনাদের মনে কষ্ট পেয়েছে বলে ওনারা আজকে মিটিং অ্যাটেন্ড করবে না, বললো যে ঠিক আছে কালকে দেখি আসবো কি আসবো না। আমার মনে হয় যে আমাদের এগেন প্রায়োরিটি লিস্টটাকে ঠিকমতো দেখা উচিত যে আমাদের সবচেয়ে বড় প্রায়োরিটি কী। আপনারা বলেছেন যে আমাদের এখন রিফর্ম ইস্যুগুলোকে ইমিডিয়েটলি ধরতে হবে। আমরা রিফর্মের কাজ তো অলরেডি শুরু করে দিয়েছি। আজকে সবাই যেই মিটিংটার মধ্যে ছিল, আজকে সালাউদ্দিন সাহেব বারবার করে বললো যে আমরা অনেক দিন পরে একটা ডিসিশনে আসতে পেরেছি যেখানে সকল রাজনৈতিক দল একমত। আচ্ছা, নারীদের বিষয়ে কি সিদ্ধান্ত হলো? আপনারা বলছেন, আপনি মিটিংয়ে ছিলেন কি আজকে? না, আমি আজকে আমাদের যে প্রতিনিধি দল গিয়েছে ওইখানে ছিলাম না, তবে আমরা সিদ্ধান্ত যেটা পেয়েছি এবং সবাই ঐক্যমত পোষণ করেছে যে 100 আসনে নারীদের নট দ্য সিলেকশন হবে, ইলেকশন হবে এখানে। এবং কি পদ্ধতি বা প্রক্রিয়া হবে সেটা নিয়ে কিছু কনফিউশন রয়েছে, ওনারাও রিসার্চ করছেন।
এবং যাতে সুন্দরভাবে এই বিষয়টা আয়োজন করতে সক্ষম হয় সেই বিষয়ে ওনারা গবেষণা করছেন। তবে 70 অনুচ্ছেদের ব্যাপারটা আমরা জানি যে আপনারা সবাই এগ্রিড হয়েছেন আস্থা ভোট এবং অর্থ বিলের ব্যাপারে আপনারা এটা আজকে সবাই ঐক্যমত হয়েছে আস্থা ভোট এবং আমাদের যে অর্থ বিল, এবং অর্থ বিল নিয়ে কিছু কনফিউশন রয়েছে, এটা স্পেসিফিক করে দেওয়া হয়েছে যে বাজেট। আর বিএনপি থেকে একটা বিষয় কথা উঠেছে, সেটা হলো বিভিন্ন দল যাতে হলো অ্যামেন্ডমেন্ট বা সংশোধনের ক্ষেত্রে তাদের ভেটো দিতে পারে, সে বিষয়ে তারা কথা বলেছে, কিন্তু এটা তাদের একটা মাইনর অবজারভেশন। তবে দুটো বিষয় নিয়ে সবারই একটা ঐক্যমত পোষণ এসেছে, তারা তাদের এই ক্লজটা রেখেছে। তবে সে জায়গায় আমরা তীব্র আপত্তি জানিয়েছিলাম যে অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা করা উচিত না, কারণ বাংলাদেশে কোনো একপাক্ষিকভাবে কোনো সংশোধনের মধ্য দিয়ে কোনো দলীয় কোনো এজেন্ডা যদি পিপলের উপরে চাপিয়ে দেওয়া হয়, এটা আসলে জনগণের কল্যাণ হবে না। এটা যে কোনো আসলে দল বিষয় না। কিন্তু এটা কি থাকছে, এই অপশনটা থাকছে জন্য দলগুলো এটা যতটুকু সিদ্ধান্ত হয়েছে আজকে, এটা হলো আস্থা বিল এবং আপনার এটাতে সিদ্ধান্ত হয়েছে। আমরা একটু শুনে আসি যে আজকের জুলাই সনদের এই জাতীয় ঐক্যমত কমিশনের মিটিং এর পর নেতারা কি বলেছেন, তারপর আবার ফিরছে আলোচনায়। 70 অনুচ্ছেদের ব্যাপারে আপনারা বলছেন, দুইটা বিষয়ে সবাই একমত, আমরাও একমত হয়েছি, কিন্তু আমরা বলেছি যে আমাদের দলের পক্ষ থেকে আমরা এই দুইটা নোট অফ ডিসেন্ট দিয়ে এইভাবে সংযুক্তি রাখতে চাই, যেহেতু আমরা মনে করি জাতীয় নিরাপত্তার পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতিতে অবশ্যই জাতিকে একমত হতে হবে, এটা ওপেন রাখলে হবে না। আর সংবিধান সংশোধনের বিলের ক্ষেত্রে আমরা যদি আস্থা ভোটের ক্ষেত্রে একমত হতে পারি, তাহলে সংবিধান সংশোধনের বিলের ক্ষেত্রে এখানে একমত হব না। তো যেহেতু কিছু কিছু রাজনৈতিক দলের এ বিষয়ে আপত্তি আছে, সেজন্য আমরা বলেছি এটা নোট অফ ডিসেন্ট আকারে বাইরে রাখুক। যদি আমরা ম্যান্ডেট প্রাপ্ত হই, তখন যাতে আমাদের কোনো অসুবিধা না থাকে, জাতির কাছে যাতে আমরা পরিষ্কার থাকি যে এগুলো তো আমাদের ইশতেহারে ছিল বা আমাদের প্রস্তাবে ছিল। 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আছে মূলত ক্ষমতার ভারসাম্য তৈরি করার জন্য। বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত আমরা যেটা দেখেছি যে ক্ষমতার যে এককেন্দ্রিকতা এবং সমস্ত কিছু এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয়ে গেছিল, সেটাই আমাদের রাষ্ট্রের গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল। কাজেই ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা, তার মধ্যে দিয়ে জবাবদিহি নিশ্চিত করা, এটাই আমাদের মূল লক্ষ্য। যে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে দ্বিমত, এটা দেশবাসীর কাছে আপনারা তুলে ধরবেন এবং ঐক্যমত্য প্রতিষ্ঠা করেই আমরা যাতে সবাই যেতে পারি, তথাকথিত সংখ্যাগরিষ্ঠতা দিয়ে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না, সেটাই আমরা আকাঙ্ক্ষা করি। সংবিধান সংশোধনীর মতো এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেখানে আমাদের যারা জনপ্রতিনিধি থাকবেন, সাংসদ থাকবেন, তারা যাতে ফ্রিলি এই ব্যাপারে মতামত দিতে পারেন, ভোট দিতে পারেন, সেই সুযোগটা থাকা উচিত। না হলে আমরা আগেও দেখেছি যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে একজন বা গুটি কয়েকজনের স্বার্থের ক্ষেত্রে দেশের একটা সংবিধান পাল্টে যায়, সেরকমটা হওয়া উচিত না। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে নীতিগতভাবে কিছু কিছু দল আপত্তি জানিয়েছেন, কিন্তু এটা কম বেশি সকলেই স্বীকার করেছেন যে এই বিষয়ে পুনর্বিবেচনা করা দরকার। ফলে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে যে বিষয়ে যারাই একমত হয়েছেন, তাদের অধিকাংশের ক্ষেত্রে যেটা হয়েছে, এটা 100 আসনের একটি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তৈরি করা, উচ্চকক্ষ তৈরি করার বিষয়। কিন্তু আলোচনা শেষ হয়নি, আলোচনা অব্যাহত আছে, বিশেষ করে প্রক্রিয়া পদ্ধতি কিভাবে নির্বাচিত হবে এবং কী কী দায়িত্ব। আমরা প্রতিদিনই কিছু কিছু অগ্রসর হচ্ছি, প্রতিদিন সব বিষয়ে সিদ্ধান্তে আমরা পৌঁছতে পারবো না, এরকম প্রত্যাশা আপনারা করবেন না যে আমরা প্রতিদিন এখানে এসে বলবো যে এই বিষয়ে আমরা একমত হয়েছি। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। প্রতিদিনই আলোচনা হচ্ছে এবং আমরা দেখছি প্রতিদিনই আপনারা একটু একটু করে ঐক্যমতের জায়গায় যাচ্ছেন। এখন তো আসলে মানে খুব ছোট হয়ে এসেছে আমার মনে হয় যে দ্বিমতের জায়গাগুলো। হোয়াটস ইউর অপিনিয়ন? দেখেন, আজকের দিনটা কিন্তু একটা মাইলস্টোন হিসাবে রয়ে যাবে। আমরা গত 16 বছরের মধ্যে এই যে এতগুলি রাজনৈতিক দল একসাথে কোনো সময় বসতো না, এটা আমরা ছোটবেলায় দেখেছি। কিন্তু আগে একটা রাজনৈতিক দলের মধ্যে যে ভিন্ন মত থাকে, অথবা যারা অপোজিশনে আছে তাদের সাথেও যে একটা সম্পর্ক থাকে, তাদের সাথে যে একটা নেগোসিয়েশন হয়, এটা আমরা বিহাইন্ড ক্লোজ ডোর দেখতাম। আজকে দেখছি যে ওপেনলি হচ্ছে। এই জিনিসটা আমার মনে হয় যে একটা মাইলস্টোন হিসাবে রয়ে যাবে। দ্বিতীয়ত একটা জিনিস আমি বলে রাখা উচিত যে এই ধরনের দিন যে আমরা দেখতে পাবো, এটার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। এই আন্দোলনের মাধ্যমে যে আমরা একটা ম্যাচিওরড স্টেট হিসাবে পরিচয় দিতে পারছি নিজেদেরকে, এটার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। এখন যেটা করতে হবে, যে ম্যাচুরিটিটা আমরা আজকে দেখিয়েছি, এটা ধরে রাখতে হবে। সেই ম্যাচুরিটি ধরে রাখতে হবে। নাসরুদ্দিন পাটোয়ারি, সেই ম্যাচুরিটি ধরে রাখতে পারছেন কিনা? এখনো বিভেদের কিছু কিছু কারণ রয়ে গেছে। ম্যাচুরিটির জায়গায় হলো যে বিবেকের কাছে ম্যাচুরিটি, ফলত
আমাদের গত 15 বছরে আমি নিজেও রিমান্ডে ছিলাম। সো আমাদের যে বয়ার্ত যে দিনগুলো সেগুলো আমাদের প্রতিটি মুহূর্তেই মনে পড়ে। সেই জায়গা থেকে আমরা বিবেকের কাছে ম্যাচুরিটি থাকবো। পৃথিবীতে যদি এনসিপি অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা আমাদের একটি কর্মীও দাঁড়িয়ে থাকে, পৃথিবীতে যেটা সত্য ন্যায় আমরা এটার পক্ষে কথা বলবো। অত জনতুষ্টিবাদ অথবা কোনো কিছু, কোনো ব্যক্তি, পরিবার অথবা কাউকে সন্তুষ্ট করার জন্য আমরা কথা বলবো না। সেই জায়গা থেকে আমরা কথা বলেছি যে গণপরিষদের এই বিষয়গুলো আমরা আওয়াজ তুলেছি। বাংলাদেশের যে সাস্টেইনেবল, আপনি সংস্কারের এতগুলো আয়োজন করতেছেন, যদি রুল অফ অথবা বুক যেটা রয়েছে আমাদের নিউ সেটেলমেন্টের জায়গায় সংবিধান যদি পরিবর্তন করতে না পারি, তাহলে এই যে সকল সংস্কার রয়েছে এগুলো সাস্টেইনেবল করবে না। ধরুন আপনি আপনার মূল জায়গাটায়, বাড়ির মূল জায়গাটা চেঞ্জ না করে যখন এটা একটা স্তূপে পরিণত হয়েছে, আপনি আশেপাশে কিছু গাছগাছালি পরিষ্কার করে বলতেছেন যে সংস্কার হয়েছে। এর মাধ্যমে কি হবে? আপনি রাতে ঘুমাতে পারবেন না এবং এই ঘরে আপনি অবস্থান করলে যে কোনো সময় ধসে পড়বে। ফলত সংস্কারের যদি মৌলিক জায়গাটা আমরা ঐক্যমত হতে না পারি এবং একটি নতুন সংবিধান যদি আমরা তৈরি করতে না পারি, তাহলে বাংলাদেশের কখনো স্বাধীনতা, সত্যিকার স্বাধীনতা অর্জন হবে না। সংবিধানের আমি একটা জায়গায়, যেহেতু সময় কম, সেটা শেষ করব। 72 যখন সংবিধানটা তৈরি করা হয়েছিল, এখানে বাঙালিদের মধ্যে যেহেতু অত বেশি পরিমাণে মুসলমান ছিল, তাদের যে একটি ঐতিহাসিক আকাঙ্ক্ষা ছিল একটি স্বাধীন রাষ্ট্রভূমি প্রতিষ্ঠা, একটি মুক্তির লড়াই ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, একটি ছিটা ফোটাও সংবিধানে রাখা হয় নাই। এবং যারা সংবিধানটা বানিয়েছিল, এটা একটি রাষ্ট্রের প্রেসক্রিপশনের সংবিধান বানিয়েছিল। অর্থাৎ আপনি এমনভাবে নিয়মটা বানিয়েছেন, যতদিন এই সংবিধানের অধীনে বাংলাদেশ অবস্থান করবে ততদিন একটি দেশের কলোনি হিসেবে ব্যবহার হবে। I know exactly where you are coming from. আমি একটু বলি এখানে সংক্ষিপ্ত করার জন্য, কারণ আমরা জানি যে বিষয়টা, এই আকাঙ্ক্ষা যে আছে, কেন আছে সেটা আমরা জানি। কারণ পাকিস্তান থেকে আমরা বের হয়ে আসার পর, নতুন বাংলাদেশ পাওয়ার পরে যে সংবিধানটা হলো, সেই সংবিধানটা আমাদের দেশের ইলেক্টেড মেম্বার্সরা করেনি, LFA আন্ডারে যারা ইলেক্টেড ছিল তারাই করেছে। সেই জায়গা থেকেই সেই অভিযোগটা আসছে 72 সংবিধানের মূল। যেই সংবিধানের কথা আপনি বলছেন, ওই সংবিধানটাকে প্লাস্টিক সার্জারি করতে করতে চেহারা পুরোপুরি পাল্টে গেছে। এই জায়গাটায় আমি আসতে চাইছিলাম যে এই সংবিধানটা এত বেশি কাটাছেঁড়া হয়ে গেছে, এবং বিশেষ করে এখন যেভাবে হচ্ছে সেটা, এই সংবিধানের আসলে 72 সংবিধান কেন থাকছে, কেন নতুন করে লেখা হচ্ছে না, এটা নিয়ে কিন্তু আমি অনেকের সাথে কথা বলেছি। আমি বিএনপি মহাসচিবের সাথে কথা বলেছি, আমি বিএনপির স্ট্যান্ডিং কমিটি মেম্বারের সাথে কথা বলেছি, সালাউদ্দিন আহমেদের সাথেও কথা বলেছি। তার কথা হচ্ছে যে এটাকে আপনি নতুন করে কেন ধরছেন না? আমরা তো নতুন করেই করছি, মানে নতুন করে লিখতে গেলেও তো আমাদের কিছু অংশ সেই জিনিসটা সেম ভাবেই লিখতেই হবে, রাখতে হবে। সংবিধানের যেটা হলো প্রিন্সিপাল যে জায়গাটা আইডিয়া আকারে, ওই আইডিয়াটা আমাদের পরিবর্তন করতে হবে। এই আইডিয়াটা আকারে বাংলাদেশ হলো আপনার একটা কলোনি ইন্ডিয়ার কাছে, এই আইডিয়াটা আপনার চেঞ্জ করতে হবে। আমরা পুরো কথা হয়ে যাচ্ছে এখানে আমার মনে হয় যে আপনি যদি স্পেসিফিক্স বলতে পারতেন, স্পেসিফিক জায়গাটা, যেমন আমি একদম স্পেসিফিক জায়গা, সংবিধানের যে 3টি ভাগ, সেই 3টি ভাগের মধ্যে আমাদের যে প্রিয়াম্বল রয়েছে, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার, এটা যদি আমরা রেস্টোর করতে পারি, এবং আমাদের যে 4টি মৌলিক নীতিমালা তারা দিয়েছিল, এবং এটা একদলীয় মুজিববাদের মৌলিক নীতিমালা, সেগুলো যদি আমরা পরিবর্তন করতে পারি, নট অনলি দ্যাট যে আমরা এটা পরিবর্তন করে আরেকটি দলের মৌলিক জায়গায় যাব, সেটাও না। আমরা যদি পিপলসের যে উইল, সেই জায়গাতে যদি গণ আকাঙ্ক্ষাটা ধারণ করতে পারি, এবং সাম্য, মানবিক মর্যাদা যেটা প্রিয়াম্বল আগে করা হয়েছিল, সেই জায়গাটাতে আমরা বেসিক জায়গায় যদি ফিরে যেতে পারি, যেটা ওয়ার্ল্ডে সর্ব জায়গায় এক্সিস্ট করে, এবং এটার ভিত্তিতে কিন্তু আন্দোলনটা পরিচিত হয়েছিল। আপনি সাম্য, মানবিক মর্যাদা ন্যায় বিচার, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এখন আবারও এই নতুন করে সংবিধান লেখার তর্কে যে যাচ্ছি, এটা যে যাচ্ছি, তাহলে কেন যাচ্ছি? তাহলে কেন সংবিধান সংস্কার কমিশন হলো, তারা একটা রিপোর্ট দিল, তার নিয়ে এত আলোচনা হলো, তো এবং সেই আলোচনাগুলোতে আপনারাও তো পার্টিসিপেট করেছেন। আপনি তো বলেননি যে এই সংবিধান সংস্কার কমিশন আমরা মানি না, আমরা আসলে নতুন সংবিধানে চাই। ঠিক এই আলোচনাটায় আসবো। আমি হুমায়ুন কাদের চৌধুরী আপনার কাছ থেকে শুনবো, তার আগে একটা ছোট বিরতি নিচ্ছি। সাথে থাকুন, খুব ছোট একটা বিরতির পর ফিরছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পয়েন্ট অফ অর্ডার। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। বিরতিতে যাবার আগে আমরা সংবিধান নিয়ে কথা বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে যে সংবিধান সংস্কার কমিশন তাদের রিপোর্ট দিয়েছে, সেটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। এখনও সংবিধানে কি চাই না চাই সেই আলোচনাগুলো হচ্ছে। এর ভিত্তিতে আমরা একটা জুলাই সনদ পাবো, কিন্তু আমরা আবার এই যে নাসির যেমনটি বললেন যে নতুন সংবিধানের প্রয়োজনীয়তা, তার মানে কি জুলাই সনদ হওয়ার পরও না পাওয়ার ক্ষেত্রটা রয়ে যাবে কিনা? আমার প্রশ্ন আপনার কাছে। দেখেন, এইখানে আপনার যদি নতুন সংবিধান লিখতেই হয়, তাহলে কিন্তু আপনি
গত কতদিন ধরে এই প্রায় 10 মাস ধরে যেগুলো হয়েছে ওগুলো সবটা আপনি ইনভ্যালিড করে ফেললেন। আপনার রিফর্মেরও কিছু দরকার নেই, কারণ আপনার সব কিছু নতুন করেই করছেন। আমার মনে হয় যে আমরা একটু বেশি এক্সট্রা ফাস্ট স্পিডে চলছি। যেই জিনিসগুলো আমরা এত বছর ধরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা যে জিনিসটা দেখে এসেছি, বেশিরভাগ জিনিস কিন্তু আমরা আমাদের ইলেকশন ম্যানিফেস্টোর মধ্যেই রাখি। আমরা ইলেকশন ম্যানিফেস্টোগুলো ক্রিয়েট করি কারণ মানুষ যেন ওগুলি পড়ে ভোট দিতে পারে। হ্যাঁ, হয়তো বলবে যে অনেক মানুষ এই ম্যানিফেস্টো পড়ে না, কিন্তু এই জিনিসগুলো আমরা যে রিফর্মের কথা বলছি অথবা সংবিধানের মধ্যে যে সংশোধনের কথা বলছি, এগুলো কিন্তু আমরা আমাদের ম্যানিফেস্টোর মধ্যে দিতে পারি। কিন্তু হুম্মাম, আমার বলতেই হবে যে ম্যানিফেস্টো ইশতেহার, আমরা ইশতেহারটা বই হিসেবে নিয়ে আমার জীবনে আমাকে ইশতেহার বহুবার হাতে নিয়ে পড়ে মিলিয়ে দেখতে হয়েছে যে কি বলেছিল এই দলটি এবং কি করছে। আমি কিন্তু মিল পাইনি কারণ ওটা তো ছিল আগের বাংলাদেশ। এই বাংলাদেশ আসলে কতটা বদলে যাচ্ছে সেটাও তো আমাদের বোঝা দরকার। এবং আগামীতে মানুষ এই যে প্রতিশ্রুতিগুলো, সেই প্রতিশ্রুতি থেকে বড় দল হিসেবে বিএনপি যে কখন প্রতিশ্রুতি থেকে সরে যাবে না তার কি আসলে? দেখেন, বিএনপি এখন হচ্ছে গিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় দল। আমরা যদি চেতাম, আমরা কিন্তু এই দরকার ছিল না, আজকের এই মিটিংয়ে যাওয়ারও দরকার ছিল না। বলছে ভাই আমরা সংসদে যাবো, সংসদে গিয়ে যা করার আমরা ওখানে গিয়ে করবো। আমরা কিন্তু ওগুলো করছি না। আমরা কিন্তু ওপেনলি বলে দিচ্ছি যে যেই বাংলাদেশ আমরা তৈরি করতে চাই আমাদের সবার মিলে করতে হবে। সেই কারণেই কিন্তু আজকের এই মিটিংয়ে আমাদের যাওয়া, আমাদের এই এঙ্গেজমেন্ট হচ্ছে বারবার করে, বিকজ উই ওয়ান্ট এন ইনক্লুসিভ বাংলাদেশ। এখন ইনক্লুসিভ বাংলাদেশ করার সাথে সাথে আপনি যদি বলেন যে নির্বাচনের আগেই সব কাজ করে ফেলি, তাহলে আপনার সংসদে যাওয়ার পরে আপনার তো ওখানে আপনার তো সংসদ হওয়ার তো দরকার। নির্বাচনের পরে কিছু ভালো কাজ করে আপনাদের প্রমাণ করতে হবে আমরা ভালো দল, পরবর্তী সময় ভোট পাওয়ার জন্য। এখানে তো কিছু দ্বিমত আছে, ওনারা যে চিন্তা করছে আর আমরা যে চিন্তা করছি এর মধ্যে তো ডেফিনেটলি কিছু ডিফারেন্সেস আছে। ওই জন্যই বলছি যে আমাদের ইলেকশন ম্যানিফেস্টো উইল বি ভেরি ডিফারেন্ট। ওনাদেরটা এক ধরনের হবে, আমাদেরটা এক ধরনের হবে। ও দুটো বাছাই করেই কিন্তু মানুষজন ভোট দিবে আমাদেরকে অথবা ওনাদেরকে। এই জিনিসটা মনে হয় যে আমাদের বেসিক্সে ফেরত চলে যাওয়া উচিত, যেখানে আমাদের ভোটের উপরে পুরোপুরি নির্ভর। লেট দ্য পিপল ডিসাইড। মানুষের উপরে অদ্ভুত ভরসা রাখা উচিত যে বাংলাদেশের মানুষ নিজের ভবিষ্যৎ নিজেই বেছে নেবে। ঠিক আছে, কিন্তু বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো এখন আসছে, আপনি বলছেন যে এই বাংলাদেশ তো নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশে বিএনপি গণঅভ্যুত্থানের পরে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যে স্বপ্ন দেখছে, সেখানে তো আমরা দেখতে চাই না যে দলের মধ্যে চাঁদাবাজির অভিযোগ আসুক, দলের ভেতরে এমন মানুষ টাকার জন্য আওয়ামী লীগের নেতার সাথে আতাত করুক। কিন্তু এই ঘটনাগুলো ঘটছে, বিভিন্ন লেভেলে ঘটছে। অ্যাবসলিউটলি ঘটছে। এখানে আমি আপনাকে বলবো যে এখানে আমাদেরকে দোষারোপ বেশি করা হচ্ছে। এখানে বলা দরকার আছে যে এখানে এমন কোনো দল বাকি নেই যাদের উপরে এই অভিযোগটা আসছে না। সবার উপরে এই অভিযোগ আসছে। আমাদের দল অনেক বড়, ওই জন্য সবচেয়ে বেশি বড় দলের অ্যাকশনও তো বড় হবে তাদের। ওই জন্যই কিন্তু আপনি দেখছেন যে অনেকগুলি বড় বড় নেতাদেরকেও কিন্তু আমরা শোকজ করেছি। অনেকগুলি বড় নেতাদেরকে আমরা এখনো বহিষ্কার করা হয়নি, কিন্তু কোট আন কোট শোকজ কাজে দিচ্ছে না। শোকজ আপনার বাদই দেন। আমরা এখন যেটা সবাই ভয়ে আছে, আমরা যারা বিএনপি করে আমরা সবাই ভয়ে আছি যে কার কোন কাণ্ডর কারণে আমাদের এখন নমিনেশন ক্যান্সেল হয়ে যায়, অথবা কাকে এই পানিশমেন্টটা দেওয়া হবে যে তোমাকে আমরা ইলেকশনে আনবো না। তো এই জিনিসটার জন্য আপনার একটু ধৈর্য ধরতে হবে। পানিশমেন্ট হবে, হচ্ছে এবং হতে থাকবে। আপনার খালি দেখতে হবে যে কাকে কাকে পানিশ করা হয়। আমার মনে হয় না যে এমন কোনো ব্যক্তি বেঁচে যাবে কারণ তার লবিং স্ট্রং আছে বা এরকম ধরনের স্পেশাল ট্রিটমেন্ট কাউকে দেওয়া হবে না। আচ্ছা, আমি আসবো, ঠিক এই জায়গাতেই আসবো। আমি আপনার মন্তব্য নেব নাসিরউদ্দিন পাটোয়ারি, কিন্তু এর আগে একটু দেখে নিতে চাই সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে আলোচিত বিষয় কি কি। আজ আমরা দেখছি যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না নেওয়ার জন্য আমরা দেখছি প্রতিবাদ। সেই প্রতিবাদটি আছে এবং এরই প্রেক্ষিতে ইশরাক হোসেন একটি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। স্থানীয় সরকার উপদেষ্টা, স্থানীয় সরকার সচিব এবং তালিকাভুক্ত কর্মকর্তাদের উদ্দেশ্য করে তিনি স্ট্যাটাসটি দেন। সেখানে তিনি আসলে মেনশন করেন যে কিভাবে তারা আইন লঙ্ঘন করছেন এবং সংবিধান লঙ্ঘন করছেন, শপথ ভঙ্গ করছেন। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। এর পাশাপাশি আরেকটি বিষয় খুবই আলোচিত হয়েছে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেটা হচ্ছে নৈতিক স্খলনের দায়ে যুগ্ম আহ্বায়ক, এনসিপি যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষারকে কারণ দর্শানো নোটিশ। এই বিষয়টি নিয়েও আমরা কথা বলবো। নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি আপনার কাছে আসি। ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ দেওয়ার জন্য আদালতের রায়ের পরও আমরা দেখলাম যে সরকার ব্যবস্থা নিল না, এবং আপনারা ঠিক সরকারের কি সমর্থন দিয়ে গেলেন, এর পেছনে কারণ কি?
প্রথমত দিয়ে যাচ্ছেন। আপনার যে কোশ্চেনটা, এটার সাথে আমি দ্বিমত করি যে আদালতের রায়ের পর আদালত বলেছে ইসিকে এটা পরিপূর্ণ করার জন্য। তো প্রথমে ইসি ভুলটা করেছিল, এবং ইসি আইন মন্ত্রণালয় যদি পরামর্শ করতো এবং তাদের ওই অপেক্ষা করতো তাহলে এটা ভালো হতো। আর অনেকগুলো মামলায় রয়েছে, এটা অনেক দীর্ঘকালীন একটা মামলার বিষয়। সেগুলো ইসি কিন্তু প্রজ্ঞাপন দিয়েছে। ইসি যখন কোনো কিছু প্রজ্ঞাপন দিয়ে থাকে, তো তাদের তো এটা আদালতে গিয়েছিলেন, উনি কিন্তু ইসির কাছে যান নাই। তো ফলত ওইখানে হলো আইন মন্ত্রণালয়ের উনি সুপারিশটার জন্য ওয়েট করেন না। ইসি জানিয়েছিল যে আমরা পাঠিয়েছিলাম, তাদের রেসপন্স পাই নাই, এই ধরনের উদ্যত্তপূর্ণ কথা বলেছিল। এবং আমরা মনে করি ইসি এখানে ডিরেক্টলি একটি দলের পক্ষ হয়ে ডিরেক্টলি একটা তড়িগড়ি করে কাজ করেছিল। এবং ইসি যদি এখানে আমরা এই গণঅভ্যুত্থানের পরে ইসির যদি স্বকীয় জায়গাটা দেখতাম, না আপনি রাসেল, আমি একটু বলি, আপনি যেভাবে বলছেন যে আইনের কথাগুলো নিয়ে আসছেন আপনার সামনে, কিন্তু আমরা স্পষ্টতই দেখতে পাই এখানে একটা বিভেদ। এখানে বিভেদ এমন যে আসলে স্থানীয় সরকার উপদেষ্টার সাথে স্থানীয় সরকার উপদেষ্টা একটি চেয়ারকে পোস্ট করেছেন আমি দেখেছি, এবং বিভিন্ন সময়ে তিনি মন্তব্য করে যাচ্ছেন। এটা তো রাজনৈতিক সিদ্ধান্ত বলে আমার কাছে মনে হয়। একটা বিভেদ, এই বিভেদটা কেন? আপনারা একসাথে, ইশরাক হোসেনও তো আপনার গণঅভ্যুত্থানের সময় আন্দোলনে ছিল, তিনিও বিভিন্ন সময় নিপীড়নের শিকার হয়েছেন। তাইলে এই আইনের মারপ্যাচ আপনি খুঁজছেন বলতে পারেন। এই আইনের মারপ্যাচ যদি আপনি খুঁজতে যান, তাহলে আজকে যে আওয়ামী লীগের সময় যে আওয়ামী লীগ করেছে বলে তাকে আপনার হত্যা করেছে সেসব বাচ্চাদেরকে বলে যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, একটি কেসে একজন মানুষকে 400 জন গুলি করেছে সেরকম কেসও আছে। আপনি কি সেটা নিয়ে বলবেন যে এটা 400 জন করেছে তাহলে এই মামলা নেওয়া যাবে না? আমি আপনাকে বলতে চাইছি যে ইশরাক হোসেনের পক্ষ থেকে আমরা যেটা শুনি সেটা থেকে তাদের লিগ্যাল ফ্যাক্টে তারা বলছে যে লিগ্যালি তারা ঠিক আছে এবং শপথ পড়াতে হবে। ফরগেট অ্যাবাউট ইট, আমি এটা ভুলে যেতে চাই। আমার কাছে এটা প্রতিমান হচ্ছে যেটা রাজনৈতিক যুদ্ধ। এই যুদ্ধ কেন হবে গণঅভ্যুত্থানের শক্তির মধ্যে? প্রথমত ইশরাক ভাইকে তরুণ প্রজন্ম অনেক শ্রদ্ধা করতো এবং ভালোবাসা ছিল। মানে এখন করে না? সে শ্রদ্ধা বা ভালোবাসার জায়গাটা উনি কোথায় নিয়ে গিয়েছেন, এটা হলো আমরা যখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করি সব জায়গায় দেখি, তো উনি বলেছিলেন যে মানুষ ওনাকে এখন কমেন্টে এসে গালি দেয়। তো এটা ইশরাক ভাইয়ের জন্য একটু কষ্টের, এবং ওই জায়গাটা সৃষ্টি হয়ে গিয়েছে। কিন্তু এটা যখন কিন্তু আমি একটু বলি এখানে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু গালি কিন্তু এনসিপি কেও দেয়, যে এনসিপি প্রশাসক নিয়োগ করেছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, এবং এখানেও করতে চায় এনসিপি প্রশাসক নিয়োগ। তো ফলত ইশরাক ভাইয়ের যে বিষয়টা, এটা বিএনপির যারা স্ট্যান্ডিং কমিটি রয়েছেন এবং বিভিন্ন জায়গা আছেন, তারা কিন্তু বসে এটা মিটিং করতে পারে। এবং লাস্ট একটা মিটিং হয়েছিল, সেখানে হলো সালাউদ্দিন ভাই যখন মিটিংয়ে গিয়েছিলেন, সেখানে আমাদের উপদেষ্টা আসিফকেও রাখা হয়েছিল, বর্তমান সরকারের যে উপদেষ্টা। তো তাদের কিন্তু হাস্যোজ্জ্বল তারা ছবি দিয়েছিলেন, এবং এটা এই মেয়র পোস্ট নিয়ে কমেন্ট করেছিলেন সালাউদ্দিন ভাই। ফলত আমরা এখানে যদি কানেক্টিং পয়েন্ট করি, আপনি ঠিক ধরেছেন রাজনৈতিক লড়াই। রাজনৈতিক লড়াইটা কেন চালিয়েছেন সরকারের বিরুদ্ধে আপনারা? আপনি যখন বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির অফিসের সামনে মানুষ গিয়েছিল নিষিদ্ধ করার দাবিতে, আপনি সেনাবাহিনীর গাড়ির পর গাড়ি নামিয়ে দিয়েছেন। আর যখন পাবলিক সার্ভিস বন্ধ করে একটি ভবন দখল করে রেখে একটি মব স্টার নামে নিজেকে রূপান্তর করা হয় এবং বড্ড উন্মাদ হয়ে এই ধরনের কার্যকলাপ করে, সেটা আসলে এটা গণতন্ত্রের জন্য জনগণ হুমকি, স্টেবল গভর্নমেন্টের জন্য। সেখানে আসলে আপনি কোনোভাবেই আপনাকে যদি না দেয়, আপনি আইন আদালতে যেতে পারেন, কিন্তু সেটার যেমন আপনি প্রশ্নটা তুলেছেন সে বিষয়ে কথা হতে পারে, কিন্তু আবার যেই ব্যবস্থাটা উনিও গ্রহণ করেছেন ওই জায়গায় উনি রং ওয়েতে হেঁটেছেন। কোনটাকে আমরা আন্দোলন বলবো, কোনটাকে মব বলবো, সেটা নিয়েই তো অনেক প্রশ্ন রয়ে গেছে। কারণ যখন হাসনাত প্রতিবাদ করে বিভিন্ন সময় মানুষ যাচ্ছে, সেটাকেও অনেকে মব বলছে। আমরা আপনি কোনটাকে মব বলবেন, কোনটাকে আন্দোলন বলবেন, সেই জায়গাটা তো একটু নিরপেক্ষ থাকতে হবে। আন্দোলনে এটাকে আপনি মব বলবেন? আমি হুম্মাম কাদের চৌধুরীর জানতে চাই যে হুম্মাম কাদের চৌধুরী, আপনারা বিএনপি থেকে আসলে বিষয়টা কিভাবে দেখেন একটু শুনতে চাই। দেখেন, এখানে আপনারা ইশরাকের আন্দোলনকে মব ডাকছেন। মব কি জিনিস এটা আমরা দেখে ফেলেছি। আমরা 18 দিন ইশরাক আন্দোলন করেছে, কোনো রেজাল্ট আসেনি। ওনারা যখন আন্দোলন করেন, যখন কোন বিষয়ে ইউনূস সাহেবের বাসায় যখন আপনারা ঘেরাও করেছেন, না বিষয় আপনি বাদই দেন, আপনারা যখন একটা দাবি আদায় করার জন্য আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বলি, আপনারা যখন ওখানে গিয়ে বসে পড়লেন, উইদিন 24 hours ডিসিশন ওয়াজ টেকেন। আপনি বলছেন যে আপনার আইন আদালতের কাছে আবার যেতে হবে। আইন আদালতের কাছে গিয়েছিলাম, আপনারা মানছেন না। এখানে আমি একটু বলে রাখি, ইস্যুটা একটু সেন্সিটিভ। কেন?
আপনি একজনকে ডিফেন্ড করছেন যে আপনার ঘনিষ্ঠ বন্ধু, আমি একজনকে ডিফেন্ড করছি যে আমার ঘনিষ্ঠ বন্ধু। এখন প্রবলেমটা হয়ে গেছে যে আমরা পার্সোনালি যদি এই জিনিসটাকে না দেখি আর আমরা যদি লিগ্যাল অ্যাঙ্গেল থেকে দেখা হয়, তাহলে কিন্তু এখানে কোনো আর ডিবেট নাই। এখানে আইন অলরেডি একটা হাইকোর্ট অলরেডি একটা রায় দিয়ে ফেলেছে, আপনারা ওটা মানতে পছন্দ করছেন না, আপনারা ওটার বিরুদ্ধে রিট করেছেন, আপনারা ওটা পরে সুপ্রিম কোর্টে গিয়েছেন। প্রত্যেকটা কোর্ট একই জিনিস বারবার করে বলছে যে এখানে যেই মানুষটা নির্বাচিত মেয়র তাকে গদিতে বসিয়ে দাও। আপনারা ওখানে ওই জিনিসটা, আপনি ইলেকশনকে বৈধ ধরে নিচ্ছেন? শুনেন, ইলেকশনকে আমি বৈধ ধরি আর না ধরি, কোর্ট তো বৈধ ধরছে। এখানে তো কোর্ট বলে দিয়েছে। মেয়র কিভাবে তাহলে আমরা যেই সিচুয়েশনের থেকে হয়ে এসেছি, আমরা এটা কি সম্মানজনক ছিল না যদি আমরা উত্তর দক্ষিণে যদি ইলেকশনটা হবে, আমি লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা হতো, আমি গ্রামে গিয়েছি। এটা একটা ভিন্ন প্রসঙ্গে চলে যেতে হয় আমাদের, কারণ লোকাল গভর্নমেন্টের ইলেকশন নিয়ে কথা বলতে গেলে এটা বলতেই হবে যে আমাদের সিচুয়েশনটা ওরকম কিনা এখন লোকাল গভর্নমেন্ট ইলেকশন দেওয়ার। আপনার হয়তো বা গ্রাম বাংলার মানুষের সাথে এখনো কানেক্টিভিটিটা তৈরি হয় নাই। আমরা ওনার হয়তো কানেক্টিভিটি হয়নি, কিন্তু আমার হয়েছে। আমারও কিছু আছে, সেজন্যই বলছি। এটা এইজন্যই বলি আপনি করেছেন, কিন্তু আপনার এলাকায় এখনো চেয়ারম্যানগুলা অ্যাবসলিউটলি যেহেতু কথাটা উঠিয়েছে, আমি একটু এটা জবাব দিতে চাই। আপনার অনেকগুলি এলাকায় আপনি গিয়ে দেখবেন যে যেই দিন হাসিনা পালিয়ে গিয়েছে তার সাথে সাথে অনেক ধরনের পলিটিক্যাল মানুষজন এসে হামলা টামলা করে লোকাল যে চেয়ারম্যান ছিল চেয়ারম্যানদেরকে ভাগিয়ে দিয়েছে। হ্যাঁ, মিথ্যা মামলা দিয়েছে, সঠিক মামলা দিয়েছে, অনেক ধরনের মামলা টামলা করে তাদেরকে এখন তারা সব পলাতক। আমি আপনাকে আজকে একদম ওপেনলি বলতে পারি যে আমার এলাকার মধ্যে এখনো কিছু আওয়ামী লীগের চেয়ারম্যান বহাল তবিয়তে আছে। কেন আছে? তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আর আমি একটা জিনিসে বিশ্বাস করি যে আগের রাজনীতি যেটা ছিল, আমি ওই রাজনীতিতে ফেরত যেতে চাই না। যে আমাদেরকে যারা হ্যারাস করেছে বছরকে বছর, 15 বছর ধরে হ্যারাসমেন্টের শিকার হয়েছি আমরা, যে ওই কারণে আমি এখন বদলা নিব, তাদের বিরুদ্ধে আমিও মিথ্যা মামলা দিব। না, এই যে আমি আজকে যেটা বললাম যে আজিমপুরে 5 মিনিট মিছিল করে উধাও হয়েছে যুবলীগ নেতা কর্মীর, এটা 5 মিনিট আজিমপুরে করেছে। আপনি যেটা লোকাল ইলেকশন দিলে এটা একটা প্রত্যন্ত অঞ্চলে কি হবে, ওনার এলাকায় কিছু বলতেছে না, এজন্য হলো আজিমপুরে কে বলবে। মানে দেখেন, হুম্মাম ভাইদের ফ্যামিলি সবচেয়ে একটা ভিকটিম, এবং উনি যদি মহানুভবতার পরিচয় দেখায়, কিন্তু ওনার পাশেরই কিন্তু 1400 লোক যাদেরকে খুন করে এখনো নৃত্য উল্লাস করছে তারা। তো সেই জায়গাটা তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। এবং আমি আপনার সাথে একদম 100 সংগঠন। আপনার মেইন জিনিস হচ্ছে কি যে তাদের বিরুদ্ধে যদি অভিযোগ থেকে থাকে, তাদের বিরুদ্ধে যদি মামলা থেকে থাকে, অফকোর্স তাদেরকে বিচারের আওতায় আনা হতো। কিন্তু জাস্ট বিকজ তারা আওয়ামী লীগ করতো অথবা করে, ওটার কারণে আপনি যদি একজনকে বলেন সেই একটি দল যখন আপনাকে খুন করে গিয়েছে, সেই দলেরই একজন পাবলিক অফিসে বসে এখনো সাইন দিচ্ছে, আপনি কেন পাবলিক অফিস থেকে তাকে সরাচ্ছেন না? আমি তো বলতেছি না আপনি তাকে হলো খুন করুন, আপনি তাকে হ্যারাস করুন, আমি তো এই পাবলিক অফিস থেকে সরানোর দায়িত্ব যাদের সেট প্রশ্নটা তাদের। আমরা যখন চুপ্পুকে যখন পাবলিক অফিস থেকে সরানোর জন্য গিয়েছিলাম, একটি দলে মানি নাই। আমরা এই দলটার বর্তমানে যে কার্যকরিতা অথবা যে জায়গায় ওনারা তো ভোটিং ফ্যাক্টে কথা বলেন, ইলেকশনে কিন্তু আমি খালি ভোটিং ফ্যাক্টে কথা বলি না, আমি আইনের উপরে শ্রদ্ধা রেখে আমি কথা বলি। না, বলেছিলেন যে মানে জনগণে হলো ভোটে বিচার করবে। তো আমি মনে করি এটা 50-100-র উপরে ওনাদের বিচারালয়ের বেশি কাঠগড়া দাঁড় করাতে পারবে না। এবং বিএনপির এখন যে পরিস্থিতি, আমি গ্রামে গঞ্জে মাঠে কথা হয়েছে, এটা 50 থেকে 100 আসনের বেশি যাবে না। এবং 50 থেকে 100 আসন পাবে বিএনপি, এর উপরে যাবে না। কারণ কি, তাহলে বিজয়ী হচ্ছে না বিএনপি। না, আমরা মনে করি না বিএনপি বিজয় হবে, যে কারণ গত 10 মাসে যেই ধরনের হিস্ট্রিগুলো বাংলাদেশে ঘটেছে, আপনি যখন গ্রামে গঞ্জে মানুষের সাথে কথা বলবেন, এটা ওনারা চেষ্টা করছে, এটা হুম্মাম ভাই করতেছে না, বিকজ তারা ওয়েল এডুকেটেড, ওনার সেই শিক্ষাটা আছে, ওনার আব্বু ওনাকে ওই শিক্ষাটা দিয়েছে। কিন্তু আমি যখন আমার বিভিন্ন জায়গায় আমি যাওয়ার চেষ্টা করেছি, কি মুখ থামিয়ে দিচ্ছেন আপনি হুম্মামের? না, এটা এই মুখ থামে না, ওনাদের এটা প্রশংসা না। বাংলাদেশে যারা এই সিস্টেমটা চায় না, আমি ওনাদেরকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে, এবং ওনাদের কাছে আমাদের শিক্ষণীয় রয়েছে। বরং যারা করছে সেই জায়গাটায় আমি আবার ওনাকে একটু দোষ দিব, সেই জায়গাটা উনি লাউড হচ্ছে না, দলের কারণে হইতে পারতেছে না, এটা হলো বাস্তবতা। তো তবে সাহসী যারা, তারা লাউড হয়। তবে সেই ক্ষেত্রে এখনো বিভিন্ন জায়গায় সিএনজি স্ট্যান্ড থেকে যারা অনেকগুলো খোঁচা দিয়েছেন। না, আমি কিন্তু দেখুন, আমি কিন্তু খোঁচা অথবা কোনো কিছুতে যাইনি, যেটা বাস্তবতা। এখন দেখা গেছে আমি যদি না বলি, আমি মনে করি যে এই সময়টা যখন যারা দর্শকরা দেখছে, আপনিও আপনার সময়টা স্পেন্ড করছেন, এটা অপচয় হবে।
ফলত আমার যে যৌক্তিক এবং যেটা আসলে লজিক্যাল কথা সেটা বলতেই হবে। আচ্ছা, এই ঠিক বলার আছে, জন্যই আমরা একসাথে বসেছি। সমস্যাটা ওকে, হয়ে আমাদের- গেছে হ্যাঁ। যে ওই একটা কথা আছে না যে ওই মানে একজন আরেকজনের উপরে যদি আমরা ক্ষোভ ঝাড়তে ঝাড়তে মানে ওই পর্যায়ে চলে যাই যে আমাদের বাংলাদেশের মধ্যে রিভেঞ্জ ছাড়া আর কিছুই থাকবে না। আমাদের বর্তমান সিচুয়েশন যেটা আছে, আমরা পুরাপুরি ভরসা রেখেছি যে এই নতুন যে জুডিশিয়াল সিস্টেম যেটা আছে ওটার উপর আমরা ভরসা রেখেছি। এখন আমাদের জুডিশিয়াল সিস্টেম বারবার করে বলছে যে মানে বর্তমানে যে জুডিশিয়াল সিস্টেম বর্তমান আমরা তো আগে যেটা দেখে এসেছি। এখন আবারও আমি বলবো যে আপনারা ইসি কে বলছেন যে তারা পক্ষপাতী করছে। সময় খুব বেশি নেই, আমার হাতে দুটো টপিক আছে, আমি একটু আলোচনা করতে চাই। একটি হচ্ছে আপনাদের সরকার, আপনাদের সরকার এই ইসি নিয়োগ করেছে। বর্তমানে যারা যারা যে ধরনের নিয়োগ পেয়েছে সব তো আপনাদের সরকার করেছে। আমাদের তো ওই বেডরুম অ্যাক্সেস মানে এটা আপনাদের সরকার না ভাই, এটা তো আপনাদের সরকার, ঠিক না? আমরা তো এখনো বলি যে এনসিপি আর বর্তমান সরকার ইজ ওয়ান এন্ড দ্য সেম, বিকজ আমাদের তো ওই অ্যাক্সেস নাই। ইউনূস সাহেবের মন খারাপ হয়ে গেলে আপনাদের দলের প্রধান গিয়ে ওখানে হাজির হয়ে যায় যে মন ভালো করে দেবো কিভাবে করে। উনি ওনার কাছে গিয়ে কমপ্লেন করবে যে আচ্ছা আমি আর পারছি না, আমি চলে যাব। সময় একেবারে ছোট হয়ে এসেছে আমাদের। আমাকে যদি একটা মিনিট দিতেন, এটা এই সরকারকে মানে এনসিপি সরকার বলে যে ফ্রেমিংটা করা হয়েছে, এটা ইতিহাসের কাছে এই দলটা দায়বদ্ধ থাকবে, নিজেদের যে ওন করতে পারে না। বাস্তবতা না, বাস্তব না, এটা আমি ব্যাখ্যা সময় পেলে অনেক ব্যাখ্যা করতে পারবো, প্রতিটা জায়গা আমি দেখিয়ে দিতে পারবো। 2 নম্বরে হলো জুডিশিয়াল যে সিস্টেম, বাংলাদেশে যিনি অ্যাটর্নি জেনারেল রয়েছে, একজন অ্যাটর্নি জেনারেল বিভিন্ন দল থেকে আসতে পারে, বাস্তবতা রয়েছে। উনি পদে থেকে কোনো ইলেকশনের অথবা কোনো দলের পক্ষ হয়ে কাজ করতে পারেন, এটা নিরপেক্ষতা প্রশ্ন তোলে, সেই কাজটা নেই। আপনার যখন আমাদের কোর্ট পাড়ায় সবচেয়ে বিএনপি শক্তিশালী সংগঠন ছিল, সেখানে আমাদেরকে গিয়ে কোর্টের মাধ্যমে যখন একটা কু হওয়া অবস্থা ছিল, সেটা আমাদের কাজ করতে হয়েছে। এবং বর্তমানে তার পরবর্তীতে যে বিচারপতিগুলো নিয়োগ হয়েছে, আপনারা বিএনপি তো সবাইকে পরিচিত ভালো জানেন, একচেটিয়াভাবে বিএনপি নিয়োগ দিয়েছিল। এই প্রমাণটা আমরা কিভাবে বুঝবো যে কে বিএনপি আর কে এনসিপি? ওই যে উনি বলেছিল যে কোর্ট পাড়ায় আপনি কাউকে জিজ্ঞেস করলে কে এখানে বিএনপি করে কি করে এটা সবার গায়ে লেখা থাকে। কিন্তু আমরা তো কোনো কেস এখনো উইথড্র হচ্ছে। কিন্তু আমরা তো শুনি যে অনেক বিএনপি এখন এনসিপি তে চলে গেছে, এমনও তো শুনি যে অনেক বিএনপি এনসিপি তে চলে যাচ্ছে, এরকমও তো শুনেছি আমরা। আর আপনারা বলছেনই তো যে বিএনপি 100টা আসন পাবে, তাহলে আর এই চিন্তা বিএনপি 100টা আসন কি জন্য? ভোটটা হলো জনগণের কাছে। বিএনপির একটা বিএনপি সবচেয়ে বড় স্ট্রং জোন হলো ভোট ব্যাংক, এবং বিএনপি লিডারশিপ এটা পুরোটাই ফেলিওর। যেটা গত 15 বছর হয়েছে, যদি বিএনপি 100টা আসন পায় বাকি 200 আসন কে পাবে ওইটা আমার জানার খুব ইচ্ছা ছিল। 200 আসন আসলে কারা কারা পাবে, মানে এনসিপি কতগুলো আসন পাবে? আমরা বলতেছি না যে এনসিপি কতটা আসন পাবে, আমি মনে করি আপনি তো বললেন যে বিএনপি কতটা পাবে, আমি একটু শুনে রাখি। আমি এই জন্যই বলতেছি যে বিএনপি যদি তার যারা জুনিয়র লিডারশিপ আছে, ইয়াং জেনারেশন যারা নতুন বাংলাদেশ চায়, যদি তাদেরকে দেয় তারা হয়তো ভালো করতে পারবে। তারা এই ধরনের চাঁদাবাজি এগুলোতে যুক্ত হয় নাই। সেই ক্ষেত্রে আমি জেনারেশন আকারে একটা ভালো পরামর্শ দিয়েছে কিন্তু হুম্মাম, আর ওই পরামর্শ আমরা অনেক আগেই পেয়েছি আর আমরা ওটা ইউটিলাইজ করছি। আমরা জেনারেশন আকারে দেখি, আমি মনে করি এই সংসদটা হলো তরুণদের সংসদ হবে। ফলত এনসিপি যদি আবারই বৃদ্ধদেরকে নিয়ে আসে তারা ফেল করবে, আর এনসিপি যদি তরুণদেরকে নিয়ে আসতে পারে, অর্থাৎ তরুণদের জয় হবে সংসদে। আমরা এই জায়গাটায় হলো। আচ্ছা, আমি এই ফাঁকে একটু জেনে নিই হুম্মাম কাদের চৌধুরীর কাছে। হুম্মাম, বিএনপির ভেতরে এই তরুণ প্রজন্ম এবং প্রবীণ প্রজন্মের মধ্যে কোনো টেনশন আছে নাকি? অ্যাবসলিউটলি না, অ্যাকচুয়ালি হ্যাঁ একটু তো আছে। একটু টেনশন বলতে আমাদের মেইন জিনিস হচ্ছে গিয়ে যে এখন আপনি জানেন যে আমরা এখন ইলেকশন সিজনে চলে এসেছি। এখন আমাদের যারা সিনিয়র লিডারশিপ আছে তারাও নমিনেশন যাচ্ছে, যারা তরুণ লিডারশিপের মধ্যে আছে তারাও নমিনেশন যাচ্ছে। তো এখন একটু ফ্রিকশন হয়ে যাচ্ছে, কিন্তু আমি যেটা বারবার করে বলে আসি, আমি আজকে এই চেয়ারে বসে আছি, আপনাদের সাথে আলাপ করতে পারছি যেই কনফিডেন্স দিয়ে আলাপ করতে পারছি, কারণ আমার ওই এক্সপিরিয়েন্স আর ওই শিক্ষাটা আমি পেয়েছি আমার সিনিয়র লিডারশিপদের থেকে। আর যে এটা হয়তো একটু ইমোশনাল হয়ে যেতে পারে, বাট আমার বাবার থেকে আমি রাজনীতি শেখার ওই সুযোগটা পাইনি। যেই সুযোগটা আমি ব্যবহার করেছি ওটা হচ্ছে যে আমার দলের যে সিনিয়র লিডার যারা আছেন তাদের কাছ থেকে। ওয়ান্ডারফুলি সেড। আচ্ছা, আমি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে যখন কথা বলছিলাম তখন আরেকটি বিষয় এসেছে, সেটা আমি আপনাকে জানতেই চাই আপনার কাছ থেকে, যে এনসিপিতে একজন নেতার বিরুদ্ধে অভিযোগ এসেছে এবং তাকে কারণ দর্শার নোটিশ দেওয়া হয়েছে। আমরা তো আসলে এমন একটি রাজনৈতিক সংস্কৃতির দিকে যেতে চাই যে দলের নেতাদের ভেতরে শুধু চাঁদাবাজি না, শুধু আপনার দুর্নীতি না, তারা নারীদের নৈতিকতাও থাকতে হবে। এই নৈতিক স্খলন যাদের ভেতরে আছে তাদেরকে দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ কিভাবে সম্ভব হবে আসলে? ধন্যবাদ। প্রথমত যে ঘটনাটি সামনে এসেছে আমরা কেউ এটা ডিফেন্ড করি নাই। এটা উনি যে কাজটা করেছে এটা চরম একটা গর্হিত কাজ করেছে, এবং যে ধরনের ভাইরাল এসেছে
সেটা আমাদেরকেও মর্মাহত করেছে। অর্থাৎ গণ অভ্যুত্থানের পরে সবচেয়ে আমাদের একটা জায়গা ছিল লিডারশিপ ক্রাইসিস, অর্থাৎ গত 15 বছর কিন্তু লিডারশিপ দাঁড়াতে তো আমরা প্রত্যেকের জন্য স্পেয়ার ক্রিয়েট করছে, সবাই আসা যাতে নিজেদেরকে নতুনভাবে বাংলাদেশের মানুষের সামনে চিনাতে পারে, জানাতে পারে এবং লিডারশিপে নেতৃত্ব দিতে পারে। কিন্তু এই যে সবাইকে সুযোগ দিতে গিয়ে নিজেদের আপনারা এই কলঙ্কগুলো নিজেদের কাঁধে নিচ্ছেন, এর মধ্যে দিয়ে শক্তি তো ছোট হয়ে আসছে। হ্যাঁ, এটাতে একদিকে আমাদের জন্য ভালো হয়েছে যে সংসদ সদস্য হওয়ার আগেই অথবা এই ধরনের যে উন্মোচনগুলো হয়েছে, এবং এটা আমাদের জন্য একটা বড় শিক্ষা হয়েছে যে আমরা যখন কাউকে দেব তার মানে একদম ডেটা ইভ্যালুয়েশন করে সব কিছু প্রচুর সব কিছু হিস্ট্রি, ওনার কিন্তু আগেও একটা কাহিনী ছিল এবং সেটা নিয়ে বিভিন্ন বিচার সালিশ হয়েছে। কিন্তু আমরা যখন এই সব কিছু মানিয়ে নতুন জায়গায় নতুনভাবে নিজেকে রিভাইভ করার চেষ্টা করেছিল, সেই জায়গায় আমরা সুযোগ দিয়েছিলাম, বাট উনি ফেল করেছে। এটা সবচেয়ে ওনার জন্য বড় ব্যর্থতা। এবং ব্যক্তিগত জায়গা হলো তার কিছু মানে নতুনভাবে অ্যাম্বিশাস আছে যে বাংলাদেশটাকে জানা, এবং সে আমাদের সংস্কার কমিটিরও প্রধান হিসেবে লিড দিয়েছিল। তো এটা আমাদেরকে খুবই হতাশ করেছে। এটা বাংলাদেশের মানুষকে যেমন হতাশ করেছে, তার চেয়ে সবচেয়ে বেশি আমাদেরকে হতাশ করেছে। এবং আমরা এটার কোনো ডিফেন্ড অথবা কোনো কিছুতে যাই, আমরা দ্রুত গতিতেই এটা কিভাবে আমরা কি করা যায় সেটার জন্য একটা তদন্ত কমিটি গঠন করেছি। এবং আরো যদি আমাদেরকে আরো এখানে দুর্নীতি অথবা নারী জনিত কোনো ঘটনা যদি থাকে আমরা মানুষকে আশা করতে পারি যে অভিযোগগুলো ভাইরাল হওয়ার আগেই আপনারা ব্যবস্থা নেবেন। না, অভিযোগ কারণ এটা তো আগে এসেছিল, আপনারা জানতেন, আপনাদের কাছে অভিযোগ গেছে, আপনারা ব্যবস্থা নেননি, ভাইরাল হয়েছে, এখন কারণ দর্শা নোটিশ দিয়েছেন। না, এটা যেই অর্থে অর্থাৎ আমাদের একটা শৃঙ্খলা কমিটি রয়েছে এবং যদি কোনো কমিটি থাকে অথবা কোনো অভিযোগ থাকে সেই শৃঙ্খলা কমিটির কাছে দিয়ে থাকে। এখন উনি বলেছেন যে নাহিদ ইসলাম, আমরা কথা বলেছিলাম, উনি বলছে ফর্মাল কোনো কিছু ওইভাবে হলো না, এই শৃঙ্খলা কমিটিতেই কিন্তু অভিযোগটা করা হয়েছে। শৃঙ্খলা কমিটিতে ফর্মাল উনি কোনো অভিযোগ দেয় না, এত ডিটেইলসও বলে না। ফর্মাল বলতে কি মানে একদম অ্যাডভোকেট সহ করতে হবে নাকি সে ভার্বালি বললেও সেটা অ্যাকসেপ্টেড হবে? ভার্বালি মানে ঘটনাটা খুলে বলা, মানে যেটা হলো আপনার লিগ্যালিটির বাইরেও অনেক কিছু সোশ্যাল কন্ট্যাক্ট রয়েছে। তো উনি যদি মানে আমি এই ধরনের ভিকটিম, আমাকে এই ধরনের করা হয়েছে অথবা খুলে বলা, এবং এই পর্যন্ত উনি কিন্তু অভিযোগপত্র জমা দেয় নাই যে উনি কিন্তু এই পর্যন্ত কোনো অভিযোগ করে নাই। ফলে তো যখন আপনি লিগ্যালিটির প্রশ্নতে যাবেন, এবং এখানেও আমাদের একটা প্রবলেম যে এটা কিন্তু নৈতিকতার জায়গায় আমরা এখনো পড়ে আছি। আপনি যদি লিগালি যাবেন সে জায়গায় আমরা এখন ওই স্টেপ নিতে পারতেছি না। তো আমরা যদি লিগাল স্টেপ না নিতে পারি ব্যক্তিকে, তাহলে আমরা কিভাবে অ্যাটাক করি? এই জায়গাও আমাদের মানে একদিকে হলো হিউম্যান রাইটসটা পড়ে আছে, কিন্তু বাংলাদেশে যে ধর্মপ্রাণ মুসলমান অথবা আমাদের যে সোশ্যাল কিছু ভ্যালুজ রয়েছে এটার সাথে এটা যায় না। এই জন্য যারা উনি যে কাজটা করেছেন এটা ধিক্কার জানাচ্ছি, এবং এটা আমাদের খুবই মর্মাহত করেছে যে আমরা একজনকে এত উপরে উঠালাম অথবা এত সুযোগ দেওয়ার পরও নিজেদের মধ্যে যদি এই ধরনের একটু ছোট জায়গায় নিজেকে গড়ে না তুলতে পারে, এটা আমাদের জন্য আমরা আশা করছি যে এরকম দৃষ্টান্ত সামনে আগামীতে সৃষ্টি হবে না। আমি একটা বিষয় আপনি বলেন, এটা আমার মনে হয় যে আমাদের সকলের জন্য, এটা আমি ওনাদের সাথে সিম্পাথাইজ করি যে এই ঘটনাটার কারণে যে ওনাদের উপরে একটা দাগ লেগে যাবে, এটা আমি কোনো পলিটিক্যাল পার্টির উপরে চাই না। এটা আমাদের জন্য একটা কশনারি টেল হিসাবে রয়ে যাবে যে রাজনীতিতে আসার পরে আপনি নিজেকে কিভাবে করে সামাল দেন, আপনি নিজের পরিচয়টা কিভাবে করে প্রোটেক্ট করবেন, ওই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে যারা যারা নতুন রাজনীতিতে আসছে তাদের এই জিনিসটা, এবং এটা কিন্তু বিএনপির জন্য খুবই অ্যালার্মিং। আরেকটি বিষয় আমি একটু উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে বিএনপির কোনো নেতাকর্মীকে দেখা যায় আওয়ামী লীগের নেতাদের সাথে, এবং এমনটা শোনাও যায় যে আওয়ামী লীগের যারা ব্যবসায়ী তাদের সাথে অনেকে অনেক রকম আন্ডারস্ট্যান্ডিংয়ে যাচ্ছে। সেটা নিশ্চয়ই সবাই করছে না, যারা করছে তারা তো বিএনপির জন্য। এই জিনিসটাও আমি আপনাকে একটু ক্লারিফাই করে দিই। হ্যাঁ, এই ধরনের অভিযোগ অনেক এসেছে, আর যখন এই ধরনের অভিযোগ আসে আসলে আমরা যারা এই জিনিসটার থেকে একটু দূরে সরে আছি, যারা একটু আওয়ামী লীগকে দেখলে একটু অ্যালার্জি হিসাবে দেখি, একটু দূরে দূরে থাকি, আমাদেরকে অনেক কষ্ট দেয়। আর এখানে আমার মনে হয় যে আমাদের দলের মধ্যেও একটা ছোটোখাটো একটা ডিভিশন হয়ে যাচ্ছে, আর আমরা চিহ্নিত করে ফেলছি যে আচ্ছা এই মানুষটার সাথে কিন্তু ওই আওয়ামী লীগের একটা কন্ট্যাক্ট আছে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরও নজরে আছে। অনেকে তো আপনার আওয়ামী লীগের সাথে পারিবারিক সম্পর্ক আছে, ছেলে মেয়ে বিয়ে দিয়েছে, তাদের ব্যাপারে আপনারা তাদেরকে কিভাবে ডিল করবেন? এই জিনিসটা আপনার আমি কোনো সময় আমার আত্মীয় স্বজন বদলাতে পারবো না। এখানে আমি নাসির সাহেবকে বলবো যে ওনারও নিশ্চয়ই অনেক আত্মীয় স্বজন আছে যারা হয়তো আওয়ামী লীগ করতো অথবা আওয়ামী লীগকে সমর্থন করতো। খুব কেয়ারফুল হয়ে গেছি। বর্তমানে অগস্টের পরে আপনারা একটা জিনিস বলা উচিত, বন্ধু বান্ধব অনেক বেড়ে গেছে, তো ওই জিনিসটা আপনাকে আমি বলেছিলাম, আত্মীয় স্বজন কমে গেছে। মানে যাদের সাথে আগে হয়তো একটা সম্পর্ক ভালো ছিল,
তারাও ভীত হয়ে গেছে, কারণ তাদের সাথে তাদের একটা আওয়ামী লীগের সাথে একটা রিলেশনশিপ ছিল, তারা এখন ঘর থেকে অত বেশি বেটার হয় না, আমাদের জন্য সুবিধা হয়ে গেছে, অত বেশি আমাদের সাথে মিশতে হয় না। আচ্ছা, এবং আমরা জাতি হিসেবে এটা কিন্তু রিকনসিলিয়েশন প্রসেসে যেতে হবে, আমরা সোসাইটিতে এভাবে এক্সিস্ট করবে না, ফলত এটা সকল দল বসে, না হলে বাংলাদেশ দুই ভাগ হয়ে এই যাবে। রিকনসিলিয়েশনের জন্য তো একটা কমিশন করার কথা, সরকারটা করার কথা বলেছে 1 মাসের মধ্যে করবে, কিন্তু এটা সরকার তো আসলে জনগণের কাছে ক্ষমা চাইতে পারবে না, এজন্য রিকনসিলিয়েশন উইথ দ্য কন্ডিশন যে তাদের ক্ষমা চাইতে। আমি এখানে ওনার সাথে একদম একমত। এটাতে কিন্তু তারা ফার্স্ট থিং যেটা করতে হবে আওয়ামী লীগের যদি একটাও নেতা, কিন্তু কমিশন একটা মানুষ যদি ক্ষমা চাইতে চায়, সেই ক্ষমাটা কিভাবে চাইবে? একটা কমিশন করে ফেললে কি সমস্যা? তখন তো সে আপনি ফেসবুকে দিয়ে দেন, আপনি অ্যাপোলোজাইজ করে ফেসবুকে দিয়ে দেন। ফেসবুকে সরকার একটা ফেসবুক মনিটরিং টিম করবে যে কে ফেসবুকে বললো আমি ক্ষমা চাইছি, তাকে ধরে এনে বলেছে না। এটা আসলে এতটুকু আপনি যদি কমপ্লেক্স হতে দেখেন, একটা দল অনুতপ্ত কিনা, এটা আমরা যেমন সোসাইটিতে বুঝি, উপরে নেতা থেকে সবাই এখন আছে, তারা কিভাবে উদ্যত এখন আচরণ করতেছে সেটা দেখা যায়। এবং আপনি মানে আমাদের এলাকাও, আমাদের চাচা অথবা অনেকের মধ্যেই কিন্তু অনেকে আওয়ামী লীগের সাথে ইনভলভমেন্ট আছে, তো তাদের জিজ্ঞেস করছিলাম যে আপনি আওয়ামী লীগের সাথে, বললো ভাই আমি মুজিবরে, চাচা আমি মুজিবরে আসলে ভুলতে পারি না, এবং আমার বাপ এটা করেছে, আমি ঐতিহাসিকভাবে এটা করি। আমি বলি এখন কি করবেন, যে দাঁড়িপাল্লায় ভোট দিবেন নাকি এখন তো দুইটা মার্কা ধানে ভোট দিবেন, দুই দিকে যাইলেই তো বিপদ। তো বললে তাহলে কি করবেন, তাহলে কি করবো, নাহলে মেরে ফেলবো, কিন্তু উনি বলতেছেন উনি জীবনে। আচ্ছা, আপনারা তৃণমূলে এত যাচ্ছেন, মার্কাটা পেলেন না, এখনো নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করলেন না, তাহলে তো পিছিয়ে যাচ্ছে। আমাদের তো রাষ্ট্রীয় কোনো সহযোগিতা পাইলে বা 75 আমরা সহযোগিতা আপনাদেরকে কে দিবেন? আর কি সহযোগিতা লাগবে? আমাদের একটু ডিজিএফআই হলে হতো, ডিজিএফআই যদি আমাদের দলটা গঠন করে দিত, আমরা যদি বিভিন্ন জায়গায় হলো সবাইকে নিয়ে এসে দলটা গঠন করতে পারতাম রাষ্ট্রপতি থেকে। ডিজিএফআই তো এর আগে অনেক দল গঠন করেছে নাসির, সেগুলো কি টিকেছিল? সরকারের প্রধান ওনাদের সাথে আছে, সেটা তো টিকেছে, সবচেয়ে লার্জেস্ট পার্টি বিএনপি টিকেছে না, যার জন্য ডিজিএফআই সৃষ্টি হয়েছিল। বিএনপি কি ডিজিএফআই তৈরি করেছিল? ইতিহাস আরেকটু কাটাকাটি করুন তাহলে আরো খুঁজে বিএনপি কি পাবেন। ডিজিএফআই তৈরি করেছিল? ভাই এখন এটা নিয়ে আর কি বলবো, না ডিজিএফআই তৈরি করে যদি এখন ওই ডিজিএফআই আমাকে 7 মাস ওনাদের কাস্টডিতে রেখে থাকে, এটা তো ব্যর্থতা 2001 থেকে 6 পর্যন্ত। এবং আপনারা র‍্যাবকে গঠন করলেন, র‍্যাবকে আপনি যদি একটা পাগলা ঘোড়াকে আপনি কন্ট্রোলে না আসতে পারেন, আপনি ঘোড়ার উপরে উঠেন কেন? নাসির, আপনার কি মনে হয় যে বিএনপি কে অ্যাটাক করলে আপনার ভোট বাড়বে? না, বিএনপি কৌশল একটা না, আপনি যখন একটা জিনিস জিজ্ঞেস করেন সেটা কি আমার মুখ থেকে সত্য চান নাকি মিথ্যা চান? আমি সত্যিটা চাই। তো সত্য চাই, এর জন্য আমি সত্যটা বলতে পারি, কারণ মানে আপনার এখন ডিজিএফআই হেল্প কেন লাগবে সঙ্গে আপনাদের? না, সেটাই তো আপনি বললেন যে আপনি যখন একটা দলকে বলতেছেন যে 2 মাসের মধ্যে তার মার্কেটে নিয়ে আসার জন্য, আমি কি হাওয়া থেকে নিয়ে আসবো? আপনি তো বাস্তবতার মধ্যে কথা বলতেছেন। আমাদের তো আরো ধারণা আছে আপনারা কি ফেস করছেন, আপনি সেটা বলবেন। আমরা তো এই জন্য আমরা যেটা ফেস করতেছি, আপনি বললেন যে এখনো মার্কেট আর এখন আমরা যেটা ফেস করতেছি, আমরা যেটা বলতেছি যে 2 মাসে উনিও আছে, উনারদের একটা দল গঠন মানে পিডিবি না এনডিপি ছিল। আপনি দেখেন ওনাকে জিজ্ঞেস করেন একটা দল গঠন প্রক্রিয়া যেতে আমাদের জন্য কত কষ্ট হচ্ছে, এবং উনি এটা ভালো করে এক্সপ্লেইন করতে পারবে, এবং এই ধরনের সাপোর্ট আমরা পাইনি। যদি পাইতাম তাহলে ওই জায়গায় আমরা সাপোর্ট চান না, আমরা কেন চাই? আমরা তো জনগণের সাপোর্ট চাই, আমরা জনগণের মধ্যে দিয়ে করব। বিএনপিতে যারা আছে, বিএনপির সমর্থক, তারা জনগণ না? বিএনপি সে জায়গায় খালেদা জিয়া এসে ওই মানুষের আস্থার জায়গাটা বিল্ড করেছে, এবং যে ক্যান্টনমেন্ট থেকে একটা দল হয়েও জনগণের দল হয়ে উঠতে পারে, এটা বাংলাদেশের বিএনপি হলো ইতিহাস। নাজির সাহেব, আমি আমার দলের পক্ষ থেকে বলছি যে যদি দরকার হয় অল লজিস্টিক সাপোর্ট বিএনপি আপনাদেরকে দিবে। না, এটা তো লজিস্টিক সাপোর্ট দিয়ে সবকিছু হয় না, সব দিয়ে আসলে টাকা দিয়ে ভোট কেনা যায়, মানে টাকা দিয়ে দল গড়া। এখন আপনি বলছেন যে আপনারা তো বারবার করে বলছেন যে টাকা দিয়ে ভোট কেনা যায়, এখন আমরা যতদূর শুনতে পারছি যে যত হেভিওয়েট ব্যবসায়ী আছে সব তো আপনাদের পাশে আছে। এটা তো আমরা দেখবো যে আপনারা তো বলতেছেন যে হেভিওয়েট ব্যবসায়ী আমাদের সাথে আছে। আমরা আপনাদের ব্যবসায়ীদের শক্তিতে শক্তিমান হয়ে উঠুন, এটা দেখতে চাই না। আমরা চাই আপনার সবচেয়ে বড় কথা যে ঐক্যই সবচেয়ে বড় শক্তি, সেই ঐক্যে থাকুন নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য। ধন্যবাদ দুজনকে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও আগামী সপ্তাহে শনিবার ঠিক রাত 11টা 30 মিনিটে। ভালো থাকুন সবাই।